সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, আশ্বিনের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী রেশমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য ও চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে থিয়েটার প্রযোজিত নাটক বারামখানা। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাট্যোৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী 64 জেলায় শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব 2016। উৎসব চলবে 8 অক্টোবর পর্যন্ত। কোরিয়া দূতাবাসের আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে কোরিয়ান চলচ্চিত্র উৎসব 2016। উৎসবে প্রতিদিন সকাল 10:30টা, দুপুর 2:30টা ও সন্ধ্যা 6টায় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসব চলবে 5 অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন নাট্য ও চলচ্চিত্র উৎসবের সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। আপনার বাবা আমাকে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবেন? সেটা আমি কি করে বলবো? অঙ্ক জিজ্ঞেস না করলেই ভালো। আমার অঙ্কের সংখ্যা দেখলে না মাথা বনবন করে ঘুরতে থাকে। এই 7-এর নামটা আমি 7 জন্মে মুখস্থ করতে পারিনি, শুধু 2 ঘর পর্যন্ত মনে থাকে। 7 একে 7, 7 দুগুণে 14, তারপরে 7 14 গোষ্ঠী আমার মনে নেই। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আমি সকাল সকাল চা বানায় আনছি তোমার মুখ থেকে সরি শোনার জন্য না। আরে বাবা বললাম তো সরি। রাব্বি তুমি অনেক জোরে কথা বলতেছো। আমি জোরে কথা বলছি? আমি জোরে কথা বলছি নাকি কিভাবে চিন্তা করছি সেগুলো সব তোমার ডিরেকশনে হবে? তুমি এভাবে কথা বলতেছো কেন? কি শুরু করলা? রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছে আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রেশমি। সঙ্গীতের ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি সঙ্গীত শিল্পী রেশমির সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, কারণ কয়েকদিন আগেই ঈদ গেল, সামনে আসছে পূজা। স্টেজ শো নিয়ে নিশ্চয়ই আপনার অনেক বেশি আয়োজন রয়েছে। প্রথমে এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাই। স্টেজ শো আমি যখন ছোট ছিলাম বাবার বিভিন্ন প্রোগ্রামে আগে তো সাইড ভয়েস আর কি কয়ার করতাম। পরে আস্তে আস্তে দেখলাম যখন ভয়েসটা ব্যালেন্স চলে আসে তখন বাবা বলে যে এখন তুমি গান বাজনা করতে পারো, একা একা মাইক্রোফোনের সামনে যেয়ে গান করতে পারো। তখন আর কি আস্তে আস্তে স্টেজ শো শুরু হয়ে গেল।
বেশ অনেক বছরই হলো। আর এখন তো ব্যস্ততা আরো বেশি চাহিদা, অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু করা লাগে, এই আর কি চলতেছে মোটামুটি। সরাসরি যখন অনুষ্ঠান হয়, টিভিতে প্রচার হয় বা যখন আপনি স্টেজ শোতে থাকেন, দর্শকের যে রিয়াকশন, শ্রোতাদের যে রেসপন্স, সেটা তো সরাসরি আপনি পান। হ্যাঁ, সেই সময়টা অনুভূতি কেমন হয়? অনুভূতি তো সবসময় ভালো থাকে। আর দর্শক যখন বেশি উৎসাহিত করে এবং তখন মনে হয় যে না আমিই বেস্ট, তখন স্টেজে তো মনে হয় যে না আসলে আমিই সব কিছু, তখন আরো বেশি আর কি মানে চিন্তা ভাবনা আরো বেশি বেড়ে যায় যে না আরো ভালো কিছু করতে হবে। আর টিভি লাইভ থেকে আমার স্টেজ শো যেগুলা ওগুলাই বেশি ভালো লাগে, কারণ তখন তো সবাইকে কাছাকাছি পাই। আর টিভি লাইভে তো সবাই দেখছে হয়তো বা কাছে, কোন গানগুলো আসলে শ্রোতারা বেশি ভালোভাবে গ্রহণ করছে সেটিও বোঝা যায়। আর আমরা যেহেতু বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ ফোক গান বেশিই চলে। আর আমারও ফোক গান করতে খুব ভালো লাগে। কোনো একটা স্টেজ শোতেই মনে করেন শুরুতেই ফোক গান, আর যেগুলো একটু স্যাড মানে একটু ইমোশনাল, ওই গানগুলো একটু বেশি মানুষকে টাচি করে, এই জন্য আমার ফোক গান বেশি ভালো লাগে। তো এর পেছনের কারণটা কি, ফোক গানের প্রতি এই আকর্ষণের? ফোক গানের প্রতি আকর্ষণ হচ্ছে আমার বাবা নিজেও একজন ফোক সিঙ্গার, আর ফোক গানের কথাবার্তা খুব তাত্ত্বিক, আধ্যাত্মিক, মানে খুবই টাচি। মানে সত্যি কথা বলতে কি, একটা ফোক গান যদি কেউ করে ওইভাবে আবেগ দিয়ে, অনেক মানুষ কেঁদে ফেলতে পারে। তো ওই জিনিসগুলো অনুভূতি করতে করতে না ফোক গানের প্রতি ভালোবাসা আর একটু বেশি বেশি বেড়ে গেল। এই আর কিছু মানে বোঝাই বলতে পারবো না। ফোক গানের কথা যেহেতু এসেছে, একটি গান শুনি। এটা হচ্ছে রাহাত ভাইয়ের প্রজেক্টের একটি গান, আমাদের খুলনার বিজয় সরকারের গান। এটা আমি সব জায়গায় করি, আজকে এখানেও করছি, শুনি তাহলে। আমি যারে বাসি ভালো, সে কি গো তা জানে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। আমি যার কাছে যাই সে দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে, জানলে পরে এমন কইরে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। এ কি ভালো বেশে আমার কান্নাই হলো সাত, আমার চোখে জল দেখিয়া বেদনা ব্যথায় গো সখী, বেদনা ব্যথা। আমি যার কাছে যাই সে দুঃখ দেয় গো, ব্যথা ভরায় অন্তরে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে রে সখী, দিত না আর প্রাণে। বাহ, চমৎকার। আসলে আপনি যেটি বলছিলেন যে ফোক গানের কথাগুলি মানুষের হৃদয়কে আসলেই অনেক বেশি স্পর্শ করে। মানে এমনই একটা কথা যে আমি যাকে ভালোবাসি সে কি জানে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে। মানে যদি সত্যিই জানতো যে আমি তাকে এত বেশি ভালোবাসি তাহলে তার কষ্ট দিত না মনে।
মানে কথাটা আসলেই সুন্দর। আর বিজয় সরকারের অনেক ভালো ভালো গান আছে, আমি ওগুলো করি স্টেজে মোটামুটি টুকিটাকি যখন যেটা সুযোগ পাই করতেই থাকি। আচ্ছা, এখন পর্যন্ত তো আপনার একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, একক অ্যালবাম। সেই অ্যালবাম সম্পর্কে একটু জানতে চাই, সেই অ্যালবামের গানগুলি কি ফোক ধরানার ছিল? এখানে আসলে সব গানই ফোক ছিল। একটা হচ্ছে আধুনিক, একটু রক, আর একটা হচ্ছে একটি ক্লাসিক্যাল করা হয়েছিল। মোটামুটি একটু রাগ প্রধান গান, বেশি ক্লাসিক্যাল না, সেমি ক্লাসিক্যাল। মানে ও বাপের মেয়ে হিসাবে আর কি ভাইয়া বলল যে একটু সব ধরনের গান করা উচিত, তুমি তো শুধু ফোক নিয়েই থাকো। জাস্ট অ্যালবামের সবকটা গানের ভিতরে ওই দুটা গানে একটু ভিন্ন, আর তাছাড়া সবই ফোক ছিল। রেশমি এবং মাটি ছিল সেই অ্যালবামটির নাম। হ্যাঁ, সেই অ্যালবামের সঙ্গীত পরিচালক কে ছিলেন? আপনার মীর মাসুম ভাই, উনি সোলসের কিবোর্ডিস্ট হিসাবে আছেন। আর অ্যালবাম করার কারণ হচ্ছে আমাদের একটি প্রজেক্টের অ্যালবাম ছিল, ওখানে আমার একটি গান ছিল নিন্দুকের মুখে পড়ুক ছাই। গানটা গাওয়ার পরেই আমি পুরো সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ভাইয়ের কাছেই পুরো অ্যালবামটি করব। আচ্ছা, এটাই আর কি কাহিনী। মোট কয়টি গান ছিল অ্যালবামটিতে? অ্যালবামটিতে 9টি গান ছিল। আমার অ্যালবামের প্রত্যেকটি গানই মৌলিক গান, আমি কোনো কাভার সং করিনি অ্যালবামের ভিতরে। আর এই অ্যালবামের গান নিয়েটি সামনে কাজ আরও করব, অ্যালবামটিকে নিয়ে, পুরো অ্যালবামটিকে নিয়েই। আচ্ছা, আপনি যেটি প্রথমে বলছিলেন যে সামনে একটি মিউজিক ভিডিও আসছে আপনার, তো কোন গানের মিউজিক ভিডিও আসলে করা হচ্ছে? আসলে কনফিউশনে পড়ে গেলাম, দুইটা গানে মিউজিক ভিডিও করব, একটি হচ্ছে জল খেলা আর একটি হচ্ছে মাটি, আমার মাটি অ্যালবামেরই। তা দুইটির যে কোনো একটি আগেই রিলিজ দিয়ে দেবো সামনের মাসে ইনশাল্লাহ। আচ্ছা, মিউজিক ভিডিও যখন তৈরি করা হয় তখন সেখানে মডেলের একটি অনেক বড় একটি ভূমিকা থাকে, তো সেখানে কি আপনি নিজেই মডেলিং করেছেন নাকি অন্য কাউকে নেওয়া হয়েছে? না, আমি নিজেই। আমি অতটা বেশি খারাপ না, সাজলে বুঝলে ভালোই লাগে। না, ব্যাপার হচ্ছে যে এখন তো যত বেশি স্ক্রিনে দেখা যাবে তত বেশি মানুষ চিনে, প্রচারেই প্রসার। হ্যাঁ, প্রচারেই প্রসার। আগে তো এই জিনিসগুলো বেশি ছিল না, এখন তো আগে মানুষ যেভাবে অডিও ক্যাসেট শুনতো, এখন তো মিউজিক ভিডিও দেখে। তো সেই ক্ষেত্রে, আর যেহেতু আমার ব্যান্ড, তো ওখানে আমিই থাকবো আর আমার ব্যান্ড মেম্বাররাই থাকবে। এই যে সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে ওঠা, এর পেছনে আপনার ব্যান্ডের কেমন ভূমিকা ছিল? সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে ওঠা তো ফ্যামিলি থেকেই, পরে ব্যান্ড আর কি যখন আমার অ্যালবামের কাজ করি তখন থেকে আর কি ব্যান্ড চিন্তা ভাবনা করলো। মানে আমার অ্যালবামে যারাই আর কি প্লেয়িং করেছেন তারা বাজাতে বাজাতে চিন্তা করলো যে এখন একটা ব্যান্ড হওয়া উচিত ওকে নিয়ে। আর আমারও স্বপ্ন ছিল যে একটা ব্যান্ড হোক, সো ওটা পূরণ হয়ে গেছে, ব্যান্ড আর কি পরিণত হয়ে। আর ভাইয়ারা অনেক আমাকে হেল্প করে, যখন কোনো শো, লাইভে, ওপেন কনসার্টে, কোথাও রেকর্ডিংয়ে, সব জায়গায় ভাইয়ারা আমাকে অনেক হেল্প করে। সবাই ব্যস্ত, তারপরেও যখনই শোনে যে রেশমি অ্যান্ড মাটির শো, সবাই তাড়াহুড়া করে খুব একটু মানে রেডি হয়ে যায় যে না, একটু প্র্যাকটিস হবে, একটু শো হবে, খুব ভালো একটা শো হবে। আর মূল কথা হচ্ছে এখন তো আমরা ছোট ব্যান্ড, ইনশাল্লাহ বড় হওয়ার চিন্তা ভাবনা আছে আর সবার মাঝে থাকার চিন্তা ভাবনা আছে। আমরা সেই প্রত্যাশা করছি। আপনার সর্বশেষ অ্যালবাম ছিল রেশমি এবং মাটি, সামনে কবে আপনার কাছ থেকে আবার অ্যালবাম পাচ্ছি আমরা? আমার এই অ্যালবামের সব গান আমি মিউজিক ভিডিও করব, আর মিউজিক ভিডিও করার পরে সব গানগুলো চলতে চলতে দেন আরও 1 বছর হয়তোবা 1.5 বছর সময় লাগবে। 1.5 বছর পরে হয়তোবা আরেকটি অ্যালবাম পেতে পারেন। 2টা গানও হইতে পারে, কিংবা পুরো একটা অ্যালবামও হইতে পারে, এরকম আর কি কথাবার্তা আর কি চলছে। আচ্ছা, আর সলোভাবে কাজ করছি, মনে করেন খুব পরিচিত কাভার সং করব, ওগুলো এক একটা ফোক গান নিয়ে আর কি কাভার সং করব, ওগুলো মাঝে মাঝে ছাড়বো। তার মানে আপনার সামনের সব পরিকল্পনা আসলে ফোক গানকে ঘিরেই, যেটি আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা। এটা আসলে আমারও এবং আমার বাবাও খুব পছন্দ করেন, মানে মূলত বাবা ফোক গানের সিঙ্গার, বাবা থেকেই আমার আশা। আর আমার টোনেও এটা বাবা বলে যে তোমার টোনে এটা যায় ফোক গান, তুমি ফোক গানই বেশিরভাগ করবা। আমি আধুনিক গান টান অত বেশি করি না, কোথাও করি না, মানে চেষ্টা করি যে ফোক গানের ভিতরেই থেকে আর কি বের হয়ে আসতে। এমনও আছে যে কোথাও কোনো প্রোগ্রামে গেলে
কোনো বড় ভাইরা বলে যে এই গানটা পারো কি না, তখন বলি যে আরও সিঙ্গার যারা আছে তারা করবে, আমি শুধু ফোক গানই করবো। এই জন্য এখন কোথাও শো হলেও বলে যে ফোক গানের জন্য রেশমিকেই আনা হোক, এইটাই আর কি। বাহ, এটি তার মানে আপনার নিজস্ব একটি জায়গা তৈরি করে নিচ্ছে, আপনার স্বকীয়তা প্রকাশ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা বলতে বলতে একদম শেষ দিকে আমরা চলে এসেছি, সবশেষে আরেকটি গান শুনবো। সময় চলে গেল কিভাবে বুঝতেও পারলাম না। আমার অ্যালবামের একটি গান করি। আমার অ্যালবামের এটা হচ্ছে আপনার 3 নম্বর সং। সাধু কহেন সাধের জীবন সাধের দুনিয়ায়, মায়ার বাঁধন সুখের বচন ভরা ছলনায়। সাধু কহেন সাধের জীবন সাধের দুনিয়ায়, মায়ার বাঁধন সুখের বচন ভরা ছলনায়। মিছে চাওয়া মিছে পাওয়া মিছে কামনায়, যৌবন খয়ে তোরি বাওয়া গহীন যাতনা। রং রঙিলারে খেলা ঘর বড় মায়াময়, তাসের ঘর প্রণয় বাসর ভাঙে। রং রঙিলারে খেলা ঘর বড় মায়াময়, তাসের ঘর প্রণয় বাসর ভাঙে। মিছে চাওয়া মিছে পাওয়া মিছে কামনায়, যৌবন খয়ে তোরি বাওয়া গহীন যাতনা। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য এবং আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমিও অনেকদিন ধরে আর কি দেখছি আর বলছিলাম যে আমি কবে আসবো, কবে আমাকে ডাকবে। থ্যাংক ইউ এনটিভি আমাকে আনার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।